হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো বন্ধুরা, নতুন গল্প নিয়ে চলে আসলাম হিমসুনালিকার কণ্ঠে। তিমিরের ফোঁটা গোলাপ। গল্পটা সুন্দর একটি গল্প। গল্পটা রোমান্টিক, থ্রিলার এবং একটি অন্য টাইপের গল্প। গল্পটি হয়তোবা বাস্তব জীবনে মিল থাকতেও পারে, নাও পারে। এটা কাল্পনিক। আনাদার ভিলেন লাভার। হিমু ভাই আসলে ভয়েস দেয়নি, সেক্ষেত্রে আমি গল্পটা রানিং করতে পারছি না। হিমু ভাই ভয়েস দিলে আমি আবার গল্পটা রানিং করব। তো সবাই ধৈর্য সহকারে থাকবেন। আর এই মাসটা একটু অন্যরকম হয়ে গেল। সো বন্ধুরা, যারা এখন আপন ডায়েরি চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, তিমিরের ফোঁটা গোলাপ লাইক, মানে আপনাদের টার্গেট দিচ্ছি 5,000 লাইক করে দিবেন। আশা করি আপনারা সবাই করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। দুদিন বাদে বিয়ে। অতিথিদের অনেকে এসে পৌঁছিয়েছে, বাকিরাও আসবে আজকালের মধ্যে। তাদের জন্য অতিথিশালা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পুরো বাড়ি সরগরম বিয়ের আমেজে। বাড়ির ব্যাকইয়ার্ডে অতিথি আপ্যায়নের বন্দোবস্ত করা হচ্ছে। ভৃত্যরা এক এক করে চেয়ার টেবিল রাখছে ওখানটাতে। ব্যাকইয়ার্ডের আশপাশের আগাছাগুলো দু একদিন পরপরই ছেঁটে ফেলছে মালি। নতুন কিছু জিরেনিয়াম ফুল গাছ আর বাহারি গাছের টব এনে বসিয়েছে দেওয়াল ঘেঁষে। কিচেনে পুরো দমে রান্না চলছে। সোল্যাঙ্ক, বিফ স্ট্র্যাগান্ট আর পিরোচুপির সুগন্ধ দোতলার ঘরের জানালায় দাঁড়িয়ে পেল ইসাবেলা। এই রাসায়নিক খাবারগুলোর প্রতি বরাবরই ওর দুর্বলতা আছে। মা আর দিদিমার হাতে তৈরি ব্রিফ স্ট্রাগান আর সোল্যাঙ্কা ওর খুব পছন্দের। বাড়ির পাশের রাস্তাটাতে চোখ পড়তেই পিটারকে দেখতে পেল। আপন মনেই লাজে লাল হলো সে। এ মহল্লায় ওর রূপের প্রশংসা খুব। বেশ লম্বা চওড়া আর সুদর্শন পিটার মিখাইলোভ। সমবয়সী যুবকদের মতো বার নারী এসবে মেতে থাকে না। শান্ত মার্জিত স্বভাব। তাই তো ওকে নিয়ে এ মহল্লার মেয়েগুলোর মধ্যে চলে প্রতিযোগিতা। যুবতী মেয়েগুলো এক রাত কাটাবে বলে অধিকারকার বলে দেখলে গা ঘেঁষতে শুরু করে। ওদের ওই নির্লজ্জতা দেখলে রাগে মুখ চোখ লাল হয়ে ওঠে ইসাবেলার। পিটার তার একার, এ কথা এখন আর কারো অজানা নয়। দম্ভ হয় মনে মনে। পিটারের মাথার কটা কোকড়া চুলগুলো অবিন্যস্ত, চোয়ালে খোঁচা দাড়ি, চোখে সেই গোল ফ্রেমের চশমা। ওর সমস্ত মুখে ভাবুকতার ছাপ। এক দৃষ্টিতে সামনে চেয়ে হাঁটছে। দেখলে অনুমেয় গভীর ভাবনায় বুধ সে। সর্বক্ষণ কি এত ভাবে বুঝে উঠতে পারে না ইসাবেলা। বয়স কত হবে? ইসাবেলার চেয়ে বছর চারেক বড়। এইটুকু বয়সে এত কিসের ভাবনা? মা বাবাকে পরশু রাতে পিটারকে নিয়ে ফিসির ফিসির করতে শুনেছে। তারপর বাড়ির মুরব্বীরা গোপনে ওকে ডেকে নিয়ে কি সব আলোচনা করলো। মাকে জিজ্ঞাসা করে জবাব পায়নি, তবে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। পিটার বাড়ির ভেতর প্রবেশ করতে ইসাবেলা দীর্ঘশ্বাস ছাড়ে। কেন যে এই দীর্ঘশ্বাস নিজেও ঠিক বুঝতে পেল না। হঠাৎ দৃষ্টি স্থির হলো বাহাতের অনামিকায়। জলজলে হীরের আংটিটির দিকে অনিমেষ চেয়ে আছে ইসাবেলা। ঠোঁটের কোণে স্মিত হাসি। মাস দুই আগে পারিবারিকভাবে পিটার মিখাইলোভের সাথে আংটি বদল হয়েছে। যে মানুষটাকে ও আজ শৈশব ভালোবেসে এসেছে তারই নামের আংটি অনামিকাতে। ভাবতে অভ্যন্তরে আনন্দের জোয়ার বয়ে যায়। ডান হাতের আঙ্গুলে নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো জিনিসটা। এ কেবল একটা জিনিস নয়, এর চেয়ে বেশি ইসাবেলার কাছে। যদিও গতানুগতিকভাবে পিটার তাকে প্রপোজ করেনি কিংবা বলেনি, উইল ইউ ম্যারি মি ইসাবেলা অ্যালেক্সিভা, তাতে কি? পিটার মুখে প্রকাশ না করলেও ইসাবেলা জানে সে তাকে কত ভালোবাসে। কথাটা ভাবতে কেমন উদাস হলো। এই বিশ্বাসই তার সব। এই বিশ্বাস ভাঙার কথা সে স্বপ্নেও ভাবে না, ভাবতে চায় না। পিটারকে ছোটবেলা থেকে পছন্দ করে। বন্ধুত্বের সম্পর্ক সেই শৈশব থেকেই। বাল্যকালে পিটারের মায়ের মৃত্যু, বাবার গৃহত্যাগ ছেলেটাকে কেমন হঠাৎ বদলে দিল। একদম চুপচাপ হয়ে যেতে লাগলো হাসি খুশি পিটার। ইসাবেলাদের বাড়িতেই ছিল মাস দুই। তারপর ওর নানি এসে মক্সোতে নিয়ে যায়। বয়স যখন 16 তখন ফিরে এলেন গৃহত্যাগী বাবা দানিল মিখাইলোভ। একা নয়, সঙ্গে নিয়ে এলেন বান্ধবীকে। মক্সো থেকে ছেলেকে বাড়িতে নিয়ে এলেন। পত্নী বিয়োগ আমূল পাল্টে দিয়েছিল দানিল মিখাইলোভকে। বেপরোয়া জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
মদ উচ্ছৃঙ্খল জীবনচারী নিত্য অশান্তি শুরু হলো পিটারদের বাড়িতে। এর মধ্যেই কাটলো আরো 4 বছর। ইসাবেলার সাথে প্রায় দেখা করতে আসতো এবারই পিটার। ইসাবেলা বুঝতো পিটার আর আগের মতো নেই, কেমন উদাস আর ভাবুক হয়ে থাকে সর্বক্ষণ। পাশাপাশি বসে কিন্তু দু একটি প্রয়োজনীয় কথার জবাব দিয়ে চুপ হয়ে যায়। ইসাবেলা মাঝে মধ্যে ওকে দেখতে যেত ও বাড়িতে। ওর বাবার বান্ধবীটি কেন যেন ইসাবেলাকে দেখলে মুখ কালো করে ফেলতো, ইনিয়ে বিনিয়ে কটাক্ষ করতো প্রায়ই। এই নিয়ে পিটারের সাথে খুব একচোট ঝগড়াও হয়েছিল একবার। ইসাবেলাকে কেউ মন্দ কথা বললে, আঘাত করলে একদম সহ্য করতে পারে না ও। মহিলা এ নিয়ে বিশ্রী একটা কাণ্ড ঘটালেন। চেঁচিয়ে মহল্লা এক করে লোক জানালেন পিটার তার গায়ে তুলতে চেয়েছে। পিটার ইসাবেলাকে জড়িয়ে কিসব নোংরা কথা যে বলেছিল, ভাবলে এখনো লজ্জায় মরে যেতে ইচ্ছে করে ইসাবেলার। দানিল বান্ধবীর নাকে কান্না শুনে পিটারকে মেরেছিল। চোখের সামনে প্রিয় মানুষটিকে মার খেতে দেখে খুব কাঁদা কেঁদেছিল সেদিন ইসাবেলা। এরপরও বাড়িতে যাওয়া তেমন হয় না। পিটারও নিষেধ করেছে, বলেছে প্রয়োজন হলে কাউকে দিয়ে খবর পাঠাতে, সে নিজে এসে দেখা করে যাবে। প্রয়োজন শব্দটা বিড়বিড় করে উচ্চারণ করেছিল কয়েকবার। প্রয়োজনের অধিক পিটার তার কাছে, তাকে প্রতিদিন দেখতে না পেলে ভালো লাগে না। কিন্তু পিটার যেন কোনো দিন ওর মন বুঝলো না। আস্তে আস্তে নিয়মিত দেখা সাক্ষাৎ বন্ধ হলো। সপ্তাহে মাসে 2-3 দিন দেখা হতো ওদের। দুজনের মাঝের সহজ সম্পর্কে একটু একটু করে জড়তার দেওয়াল তৈরি হতে লাগলো। পিটারকে অনেক কথা জিজ্ঞেস করে জবাব পেত না ইসাবেলা। সারাক্ষণ কি যেন ভাবনায় ডুবে থাকে। তবুও এইটুকু বিশ্বাস ছিল ওর প্রতি পিটারের ভালোবাসার কমতি নেই। ওর ডাক সে কখনো উপেক্ষা করেনি। ইসাবেলার সামান্য জ্বর হয়েছে শুনলেও ছুটে এসেছে, কপালে চুমু খেয়েছে, দীর্ঘক্ষণ হাত ধরে বসে থেকেছে ওর শিয়রে। এসব তাকে আশ্বস্ত করে তার প্রতি পিটারের ভালোবাসা। এই বিশ্বাসের জোরে সে সব দ্বিধাবোধ ভুলেছে, এক মনে ভালোবেসেছে, ভালোবাসছে। রুমের দরজা খুট করে খুলতেই ভেতরে ঢুকলো ইসাবেলার সহদররা তাতিয়ানা, সঙ্গে দাসী। ইসাবেলা জানালার কাছে ছেড়ে ঘরের ভেতর এলো। তাতিয়ানার কোলে মাস দুয়ের মেয়ে শিশুটি, ওর নাম তাসা। ভীষণ মিষ্টি আর আদুরে মেয়েটি। এই মুহূর্তে কাঁদছে সে, খিদে পেয়েছে বোধহয়। দাসীকে ইশারায় হাতের জিনিস সামনের বিছানার উপর রাখতে বলল তাতিয়ানা। দাসী হাতের কাপড়ে ঢাকা বস্তুটি রেখে বিদায় নিল। তাতিয়ানা বেশ আরাম করে বসলো ইসাবেলার প্রিয় চেয়ারটাতে। ওক কাঠে বেশ কারুকাজ করে তৈরি ওটা। ইসাবেলার 15তম জন্মদিনে দিদিমা ওকে উপহার দিয়েছিলেন। চেয়ারটাতেও যত আগলে যত্নে একান্ত নিজের করে রাখতে চায়, ততই সকলে ওটার উপর আসন জমাতে উদগ্রীব। বোনের দিকে রুষ্ঠ মুখে চেয়ে রইল। তাতিয়ানা বুঝে ঠোঁট টিপে হাসলো, কিন্তু একেবারে অগ্রাহ্য করলো ওর ওই দৃষ্টি। মেক্সির বুকের 3টে বোতাম খুলতে খুলতে ছোট বোনকে বলল, মা বলল গাউনটা একবার পরে দেখতে, কোথাও কোনো সমস্যা হলে আবার দর্জি বাড়ি পাঠাবে। বিছানার উপর জিনিসটাকে দেখছে, ওটা বিয়ের গাউন। ইসাবেলার ঠোঁটে ফের হাসি দেখা গেল। একটা পাতলা সাদা সিল্ক কাপড়ে ঢেকে রাখা সাদা গাউনটি কাছে গিয়ে হাতে নিয়ে মুগ্ধতার সাথে দেখতে লাগলো। দারুণ এক অনুভূতিতে সমস্ত শরীর শিহরিত হলো। এই গাউনটি ওর স্বপ্ন পূরণের দর্পণ। তাতিয়ানা হালকা কাস্তে তন্ময়তা ভাঙলো। সলজ্জে মুখ ঘুরিয়ে বলল, পরে পরবো। না, মা বলেছে এখনই পড়তে, জলদি করো। তাতিয়ানার মেয়েটি এখন আর কাঁদছে না, মায়ের দুগ্ধ পান করছে, হাত পা নাড়ছে থেকে থেকে। ইসাবেলা বোনের দিকে তাকাতেই চোখটা ঠিক গেল তাতিয়ানার একপাশের উন্মুক্ত বুকের উপর। ইস কি বেহায়া তুমি, দেখছো আমি উপস্থিত তবু এভাবে আছো। বেহায়া? ভ্রু কুচকে ফেলল তাতিয়ানা। ইসাবেলা চোখের কোণে বোনের কঠিন দৃষ্টি দেখে ঢোক গিলল, কিন্তু মুখ ফসকে বলে ফেলল, নয়তো কি? আর তুই কি সতীসাথী যুবতী? মা তোকে যা শেখায় কলের পুতুলের মতো তাই শিখিস। নিজস্ব বলে কিছু কি আছে তোর মধ্যে? নিজেকে দেখ আর সমবয়সীদের দেখ। আধুনিক যুগে থেকেও তোর রুচি, আচার আচরণ মাধ্যাতার আমলের। তুই আমাকে বলতো।
পিটার ছাড়া কোনো পুরুষ তোকে ফিরে দেখেছে কখনো? দাঁতে দাঁত পিষে বলল তাতিয়ানা। মায়ের অনুরূপ কাউকে দেখলে মেজাজ খিচড়ে যায়। মনটা হয়েছে ঠিক মায়ের প্রতিচ্ছবি। কত ভাবে চেষ্টা করেছে রক্ষণশীলতার বেড়াজাল ভেদ করে শহরের আধুনিকা মেয়েদের মতো করতে পারেনি। বোনের কাটা কাটা কথাতে রাগে অপমানে গা জ্বলতে লাগলো ইসাবেলার। পিটার দেখলেই যথেষ্ট, অন্য কোনো পুরুষের দেখার প্রয়োজন নেই। তাতিয়ানা তাচ্ছিল্য ভরে হাসলো। ইসাবেলা গাউন শক্ত করে ধরে লম্বা শ্বাস টানে। গলা ধরে এলো। নিজেকে শান্ত করে বলল, তুমি আমাকে কেন এত ঘৃণা করো? আমি তোকে ঘৃণা করি না, তুই আমার বোন ইসাবেল। তোকে মায়ের সেকেলে আমল থেকে বের করে আনতে চেয়েছি সব সময়, কিন্তু আমার কথাকে তুই নেগেটিভলি নিয়েছিস। দুঃখটা এখানে, মাই তো তোর সব। তার কথা ঈশ্বরের বাণীর মতো তোর কাছে। চোখ মেলে দেখ চারপাশে, বেরিয়ে আয় আলোতে। তোমরা যেটাকে আলো বলো তা আমার কাছে অন্ধকারের সামিল। উচ্ছৃঙ্খলতাকে আধুনিকতা বলে না। নিত্য দিন মদ পুরুষ এটা কখনো আলো হতে পারে না। আমি একটা সুন্দর সংসারের কামনা করি, যেখানে থাকবে পবিত্রতা, ঈশ্বরের আশীর্বাদ। তাতিয়ানা ঠোঁট বাঁকিয়ে হাসে। তুই বলতে চাস আমরা অপবিত্র, উশৃঙ্খল? ইসাবেলা জবাব দিল না। হাতের গাউনের দিকে ছলো ছলো চোখে চেয়ে রইল। তাতিয়ানা কোলের মেয়েটাকে এক হাতে বুকে জড়িয়ে উঠে দাঁড়ায়। শিশুটি ঘুমের ঘোরে চুকচুক মায়ের স্তন টানছে। তাতিয়ানা বোনের গালে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বড্ড নিষ্পাপ তুই ইসাবেল। পৃথিবীর রূঢ় বাস্তবতা থেকে মা তোকে আড়াল করে রেখেছে। একটা ঘোরের মধ্যে বাস করছিস তুই। আমি এখন মনে প্রাণে চাই ঘোরটা তোর না কাটুক, কারণ তোর মতো সকল নিষ্পাপ নারে। ভয়টা এখানেই আমার। সহদরার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল ইসাবেল। মাঝে মাঝে একদমই কঠিন বলে মনে হয় বোনের কথা। এই মনে হয় সে ইসাবেলাকে অপছন্দ করে, আবার পরক্ষণেই কত মায়া দেখতে পায় ওই চোখে। খুব বেশি বিভ্রান্ত বোধ করে, কিন্তু মাকে নিয়ে, মায়ের শিক্ষা নিয়ে তাতিয়ানার কটূক্তি একদমই পছন্দ নয় ইসাবেলার। মায়ের রক্ষণশীল মনোভাব অনুশাসন কোনো কালে তাতিয়ানা মানেনি। এই নিয়ে মা মেয়েতে বনিবনা হয় না এখনো। মা উত্তরে বললে তাতিয়ানা গেছে দক্ষিণে। ওর লাগাম মা আন্না বেরিয়েও কখনো টানতে পারেননি। এক্ষেত্রে তাতিয়ানাকে আশকারা অবশ্য ওর দাদা দিদিমা আর বাবাই দিয়েছে। তাতিয়ানা খুব স্বাধীন চেতা। তার ব্যক্তিগত ব্যাপারে মায়ের রক্ষণশীল মনোভাবকে মোটেও সহ্য করেনি। মনের এই অতিরিক্ত লাজুকতা, ধার্মিকতাকে ওর ভালো লাগে না। ইসাবেলা লাজুক সরল। ওর বয়সী মেয়েরা যখন ভার্জিনিটি খুইয়ে 2-3টে বয়ফ্রেন্ড বদলে ফেলেছে, ও তখন এই ব্যাপারে বড্ড সংযমী, অনেকটা অজ্ঞও বলা যায়। এজন্য অবশ্য ওদের মায়ের বিরাট ভূমিকা। ভদ্রমহিলা বেশ ধার্মিক, খুব বেশি রক্ষণশীলা মনোভাবাপন্ন। অন্যান্য সন্তানদের থেকে ইসাবেলার জীবনের উপর তার আধিপত্য একটু যেন বেশি। নিজের মনের মতো করে এই মেয়েকে গড়েছেন তিনি। বিয়েটাও দিচ্ছেন পছন্দের পাত্রের সাথে। পিটারের মা ভারিয়া ছিলেন ইসাবেলার মায়ের বান্ধবী। খুব বেশি দূরে নয় দুই বাড়ির দূরত্ব। প্রায় প্রতিদিনই আসা যাওয়া ছিল দুই পরিবারের, এবারই ও বাড়ি। ক্রমশ দুই পরিবারের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ককে পাকাপোক্ত করতে ভানিয়া মিখাইলোভই প্রস্তাবটা প্রথমে দিয়েছিলেন। অত ছোট বয়সে এহেন কথাবার্তা পছন্দ করেছিলেন না ইসাবেলার বাবা ওলেগ অ্যালেক্সিভ। কিন্তু ভারিয়ার হঠাৎ রোগাক্রান্ত, তারপর শয্যাশায়ী অবস্থা সকলকে নাড়িয়ে দেয় সেই সময়। মৃত্যুশয্যায় কাতর ভারিয়া মিখাইলোভের কথা ফেলতে পারেননি ওলেগ। কথা দিয়েছিলেন ইসাবেলা আর পিটার প্রাপ্তবয়স্ক হলে ওদের বিয়ে দেবেন। সেই কথা মতোই বাগদান এবং 2 দিন বাদে বিয়ের দিন তারিখ স্থির হয়েছে। দানিলেরও তাতে অসম্মতি নেই। তাতিয়ানা তাড়া দিতেই গাউনটা পরে নিল ইসাবেলা। আয়নার সামনে দাঁড়াতেই সে যেন সব ভুলে গেল। বিয়ের গাউন প্রতিটি মেয়ের কাছে বিশেষ। এর সৌন্দর্য মেয়েদের সৌন্দর্যকে আরো অনেকখানি বাড়িয়ে তোলে যেন। দুহাতে ছুঁয়ে দেখতে লাগলো গলার কাজ, বুকের উপরের জরিদার লেসের কাজ আর কোমরের কুচির অংশটা। ওহ গড, অপূর্ব দেখাচ্ছে তোকে ইসাবেল। পেছনে দাঁড়িয়ে আয়নায় বোনের দিকে তাকিয়ে অভিভূত স্বরে বলল তাতিয়ানা।
কোলের মেয়েটিকে আগেই ইসাবেলার বিছানায় শুইয়ে দিয়েছে। বোনকে মুখোমুখি দাঁড় করিয়ে প্রশংসার পর প্রশংসা করতে লাগলো। ভারী লজ্জা হচ্ছে এবার ইসাবেলার। তাতিয়ানা বুঝতে পেরে শব্দ করে হাসলো। দুই বোনে আরো কিছুক্ষণ খোশ গল্প করার পর ইসাবেলা গাউন খুলে রাখলো। তাতিয়ানা গাউন ভাঁজ করে আগের মতো সিল্ক কাপড়ে ঢেকে রাখে। পশ্চিম আকাশে গোধূলির লালিমা ভেসে উঠছে। চারপাশটা আস্তে আস্তে ধোঁয়াটে হতে লাগলো। বাইরে হ্যাজাকের আলো জ্বলে ওঠে। ইসাবেলা ঘরে আলো জ্বালিয়ে বসলো বিছানায়। তাশার সমস্ত মুখের দিকে চেয়ে মুচকি হাসছে। তাশার ঘুমন্ত মুখের দিকে চেয়ে মুচকি হাসছে। আলতো করে ছুঁয়ে দিচ্ছে শিশুটির তুল তুলে গাল, নাক। হঠাৎ কি মনে করে হাসিটুকু ম্লান হয়ে যায়। তাতিয়ানা জানালার বাইরে তাকিয়ে আছে। ইসাবেলা সেদিকে চেয়ে বলল, ভ্যালেরিয়া কি আসবে না? তাতিয়ানা দৃষ্টি বাইরে রেখে বলল। আসবে তো। তারপর ঘুরে বোনের মলিন মুখখানা লক্ষ্য করে অপরাধী সুরে বলল, ওহ, সত্যি ভুলো মন আমার। দুঃখিত বোন আমার, আমি তোকে বলতেই ভুলে গেছি। ভ্যালেরিয়ার চিঠি এসে পৌঁছেছে দুপুরে। চিঠি? সে নয়। ক্ষোভ ঝরে ইসাবেলার কণ্ঠে। তাতিয়ানা মাথা নাড়ায় দুদিকে। কি একটা বিশেষ কাজে আটকে পড়েছে বেচারি। লিখেছে যেভাবেই হোক বিয়ের আগে এসে হাজির হবে, তোকে চিন্তা করতে নিষেধ করেছে। আরও বলেছে রাগ করলে মুখে ব্রণ উঠতে পারে। ব্রাইডের মুখে ব্রণ দেখলে ভারী বেজার হবে। পিটার মিখাইলোভ। বলেই মুচকি হাসলো তাতিয়ানা। ইসাবেলার চেহারা এখন দেখার মতো। গাল দুটো ফুলিয়ে ফেলেছে। ঠোঁট শক্ত করে চেপে ধরে। তারপর বিড়বিড় করে বলল, তোমার সাথে কথাই বলবো না আমি ভ্যালেরি, একদমই বলবো না। তাতিয়ানা কিছু বলতেই যাচ্ছিল, অমনি নিচে শোরগোল শোনা গেল। বিয়ে বাড়ির সাধারণ শোরগোল নয়। ওরা স্পষ্ট শুনতে পেল দানিল উচ্চস্বরে কারোর সাথে তর্ক করছে। অপরিচিত গম্ভীর গলার আওয়াজে কেউ একজন একটা নাম বারবার নিচ্ছে, পিটার। ওদের বাবা ওলেগ আর ভাই ভ্লাদিমির গলাও শুনতে পেল। পরস্পরের দিকে কৌতূহলে তাকায় ইসাবেলা ও তাতিয়ানা। দুজনে দরজার দিকে ত্রস্ত পায়ে এগিয়ে গেল। করিডোর ধরে সিঁড়ির দিকে এগোতেই সিঁড়িতে কারো ভারী পায়ের শব্দ শুনতে পাই। ভ্লাদিমির উঠে এসেছে। ওর মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। তাতিয়ানা দৌড়ে গেল ভাইয়ের কাছে। ভ্লাদিমির দৃষ্টি ইসাবেলার দিকে স্থির, আর্ত করুণ। ইসাবেলার পা থেমে গেল। কি এক অজানা আশঙ্কায় বুক কাঁপতে লাগলো এবার। নিচে শোরগোল কিসের? কি হয়েছে ব্রাদিমি? তাতিয়ানা প্রশ্ন করলো। ভ্লাদিমির দৃষ্টি তখনও ছোট বোনটির দিকে স্থির। কিভাবে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছেন না। তাতিয়ানা খেয়াল করে ওর অস্থিরতা। ভাইয়ের বাহুতে হাত রাখলো এবার সে। চিন্তা হচ্ছে ওর। ব্রাদিমি? ভ্লাদিমির দৃষ্টি সরিয়ে বড় বোনের দিকে তাকায়। গলাটা শুকিয়ে এসেছে ওর। ঢোক গিলে আর চোখে ইসাবেলার চিন্তিত মুখখানা দেখে বলল। নিচে পুলিশ এসেছে। তারপরেই বলল, পিটার, ফেরারি, ইসাবেল। প্রত্যাখ্যান আর মিথ্যার কণ্ঠকাঘাতের ব্যথা সর্বাঙ্গে বিষের মতো ছড়িয়ে পড়েছে। মনটা ভেঙে দিয়েছে পিটার ওর। এই বাড়ির মুরব্বীরাও ইসাবেলাকে কিছু বলেনি। তারা সকলে ঘটনার আগে জেনেছে পিটারের বিপ্লবী কর্মকাণ্ডের কথা। কেন আড়ালে রেখেছে ওরা? কেন পিটার বলল না তাকে? ওর ওই নীরব পলায়ন ইসাবেলাকে যে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ভেবেছিল দু একদিন গেলে হয়তো পিটার ফিরবে কিংবা ওর কোনো পত্র আসবে, কিন্তু সে আশাহত হয়েছে এবারও। বাইরের জগতের প্যাঁচ বোঝে না ইসাবেলা। মানুষের জীবনের ক্ষুদ্র বৃহৎ জটিলতা সম্পর্কে একেবারেই জ্ঞান নেই। মা ওকে যা দেখিয়েছেন তাই দেখেছে। মা দেখিয়েছেন এই ঘর, এই ঘরের হেসেলে সীমাবদ্ধ থাকাতেই নারী জীবনের সার্থকতা। বিপ্লব কি, বিপ্লবী কেন হয় মানুষ, এসব ওর জানা নেই। জানা নেই বলেই ভেবে নিয়েছে পিটারের বিপ্লবী হওয়ার কথাটা নিছক সান্ত্বনার বাণী। আদপে সে ইসাবেলাকে চায় না বলেই ওভাবে চলে যেতে পেরেছে। আজ দুদিন হতে চলল পিটার ফেরারি। মহল্লায় এই নিয়ে কথা চালাচালি হচ্ছে। সকলে বলছে পিটার আর ফিরবে না। দানিয়েল ছেলের উপর ক্ষুব্ধ। পুলিশ তাকে জেরায় জেরায় নাজেহাল করেছে। ছেলের কোনো রকম খোঁজ খবর নিতে সে নারাজ।
ওলেক গম্ভীর হয়ে আছেন, একটা থমথমে ভাব পুরো বাড়িময়। বিয়ে উপলক্ষে আগত অতিথিরা সান্ত্বনার বাড়ি আউড়ে ফিরে গেছে গতকালই। ভ্লাদিমির সেই কথা শুনে ইসাবেল সেদিন মূর্ছা যায়। তাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছিল। আজ দুদিন হয় বিছানা ছেড়ে নামছে না। জানালায় বসে পথ চেয়ে থাকে। এই বুঝিও পথে পিটার হেঁটে এলো, কিন্তু না, সে আর আসে না। পিটারকে অধিকার করবে বলে মুখিয়ে থাকা যুবতীদের দল সকৌতুকে রাস্তায় দাঁড়িয়ে গলা তুলে বলছে, পালিয়েছে তোমার রাজপুত্র। আহা, এবার বুঝলে তো, কেউ তোমার মতো সতী সাবিত্রীকে চায় না। এমন নানি দাদি সেজে থাকলে কপালে আর প্রেমিক জুটবে না। স্বামী তো দূর কি বাত। তাতিয়ানার ধমকে মেয়েগুলো মুখ ভেঙচে চলে যায়, কিন্তু ওদের ওই কথা ও তো ইসাবেলার হৃদয় বিদীর্ণ করে দিল। লজ্জায় অপমানে মাটির সাথে মিশে যাওয়ার স্বাদ জাগে। তাতিয়ানা ভ্লাদিমির ছুটে এসে বোনকে জড়িয়ে ধরলো। কারোর সাথে কোনো কথাই সে বলছে না, আর না শুনতে ইচ্ছুক কারো কথা। মা আন্না বেরিয়েও মেয়ের এই দুরবস্থা চোখে দেখতে পাচ্ছেন না। তার নিষ্কলুষ মেয়েটি বিনা দোষে শাস্তি পাচ্ছে। গত দুদিন হয় সে পানি ছাড়া কিছুই মুখে তোলেনি। সারাক্ষণ বিছানায় শুয়ে কাঁদছে। এমনকি ওর প্রিয় আন্টি ভ্যালেরিয়ার সাথেও তেমন কথা বলেনি। ভ্যালেরিয়া ওর মায়ের সৎ বোন। সৎ হলেও দুই বোনের সম্পর্ক খুব ভালো। আন্না মেরিরও অর্ধেক বয়স ভ্যালেরিয়ার, বলা যায় তাতিয়ানার বয়সী। মায়ের অকাল মৃত্যুর পর এই বাড়িতে বছর 10 ছিল সে। ইসাবেলার সাথে গড়ে ওঠে অসম বন্ধুত্ব। নিজের মনের কথা অকপটে যদি কাউকে ইসাবেলা বলেছে, তবে সে ভ্যালেরিয়া। সেই ভ্যালেরিয়া আসার পর থেকে ইসাবেলাকে বুকে আগলে বসে আছে। ওর বুকে মাথা রেখে ডুকরে ডুকরে কেঁদেছে ইসাবেলা। তোমাকে একটা কথা বলবো ভ্যালেরি। ঘুমন্ত ইসাবেলার মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে বোনের দিকে তাকায়। এবার সাথে করে বেলাকে নিয়ে যাও তুমি। কিছুদিন তোমার সাথে চার্চের মতো পবিত্র স্থানে থাকলে ওর মনটা শান্ত হবে। ঈশ্বরের সান্নিধ্যে মা আমার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ভ্যালেরিয়া ভূত দেখার মতো চমকে ওঠে ও কথা শুনে। শুকনো ঢোক গিলে বলে, এ অসম্ভব বাবা। আপনি জানেন বিভিন্ন দায়িত্ব পালনের চার্চের বাইরে থাকতে হয় আমাকে বেশিরভাগ সময়। তাছাড়া চার্চে ওকে রাখা যাবে না। আচ্ছা, আপনি কি ওকে সিস্টার বানাতে চাইছেন? শেষটায় কপাল কুঁচকে যায় ভ্যালেরিয়ার। আন্না বেরিয়েও আর্ত কণ্ঠে বলেন, না না, আমি শুধু চাইছি এই বাড়ির বাইরে গিয়ে কিছুদিন ঘুরে আসুক বেলা। সেটা তোমার সাথে হলে আমি নিশ্চিন্ত হই। ভ্যালেরিয়া বোনকে মনের কথা কি করে বোঝাবে? কি করে বোঝাবে তারা সকলে যা ভাবে সে তা নয়? সে নিজের জীবনটাই উৎসর্গ করেছে ঈশ্বরের উদ্দেশ্যে। ঈশ্বরের সৃষ্টি এই মানুষদের কল্যাণের নিমিত্তে। কিন্তু সকলের ভাবনার মতো অত সহজ নয় তার এই সিস্টার জীবন। 8-10টা সাধারণ সিস্টারের মতো নয় তার কাজ। বছর 3 হলো সে সিস্টারের শপথ নিয়েছে। তারপর থেকে বাড়িতে আসা হয়নি তেমন। ইসাবেলার অনুরোধ রক্ষার্থে 3 বছরে এই প্রথম এলো। ফাদার জালোনোভের কাছ থেকে যখন তখন চিঠি এসে পৌঁছবে দুয়ারে। চিঠি এলে তাকে ফিরতে হবে আবার। আর কোনোদিন এখানে ফেরা হবে কিনা জানে না সে। তাকে আনমনা হতে দেখে আন্না বেরিয়েও ফের সুধান, নেবে বেলাকে ভ্যালেরি? আপনি বুঝতে পারছেন না আপা। বেলা এখানেই ভালো থাকবে। রোজ সাথে করে শনি রবিবারে চার্চে নিয়ে যাবেন। এখানকার চার্চের সিস্টারদের সাথে কথা বলবো আমি। অনুরোধ করবো ওকে একটু সময় দেওয়ার। আন্না বেরিয়ের মুখ কালো হয়ে যায়। মেয়ের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন, তোমাকে ছাড়া আর কারোর সান্নিধ্যে ওকে দিয়ে ভরসা পাই না আমি। একটু ভেবে দেখো আমার কথাটা। এখানের ভাবার কিছু নেই। ভ্যালেরিয়া পারবেই না ওই বিপদ সংকুল জীবনে ইসাবেলাকে জড়াতে। ইসাবেলাকে সে বড্ড ভালোবাসে। মেয়েটার খারাপ কিছু হোক কিছুতেই চায় না। এই বাড়ির বাইরে প্রতি পদে পদে বিপদ ভ্যালেরিয়ার। তাই তো সে পিছুটান ভুলে থাকে। নিজের দুর্বলতাগুলো কাউকে দেখাতে চায় না। ভ্যালেরি, ইসাবেলার ডাকে শোধবিদ ফেরে। মুচকি হেসে বলে, রাসি ভাইয়া, বিউটিফুল, ঘুম ভেঙেছে তোমার? কিছু খাইয়ে দিই? না, খিদে নেই। তুমি আরো কাছে সরে এসো, তোমাকে জড়িয়ে ধরি। ভ্যালেরিয়া ওকে জড়িয়ে ধরে। ইসাবেলা আদুরে বেড়ালের মতো ওর বুকে মাথা রেখে অনেকক্ষণ কোনো কথা বলে না। ভ্যালেরিয়া ওর হালকা বাদামি চুলে বিলি কেটে বলে, রাসি ভাইয়া,
এমন করে তো জীবন চলে না। তোমাকে ধৈর্য শক্তি বাড়াতে হবে, শক্ত হতে হবে। ওরা সকলে আমায় মিথ্যার মধ্যে রেখেছিল ভ্যালেরি। আমি কি করে শক্ত হব? তুমি আমাকে বলছো ভেঙে পড়তে না। ও ভ্যালেরি, আমি যে ইতোমধ্যে ভেঙে চুরে শেষ হয়ে গেছি। পিটার আমার মনটাকে এমন কেন ভাঙলো? ভ্যালেরিয়া নিরুত্তর। ইসাবেলা ফুপিয়ে ওঠে। আমার আর বাঁচতে ইচ্ছে হয় না ভ্যালেরি। এখানে দম বন্ধ হয়ে আসছে আমার। আর কিছুদিন থাকলে মরেই যাব আমি। তোমার সাথে করে নিয়ে যাও না আমায়, নেবে তো? ঈশ্বর তোমার মঙ্গল করুক। ও কথা বলে না আর। নিজেকে এভাবে দুর্বল করে তুলো না ইসাবেলা। এখান থেকেই তোমাকে বাঁচতে শিখতে হবে। যিশুর জীবনে পড়ছো? তিনি কত দুঃখ ভুগেছেন, শুলে বিশুদ্ধ হয়েছেন, তবু আশাহত হননি, কাউকে দোষারোপ করেননি। ভালোবাসেন তিনি আমাদের। ঈশ্বর তোমায় ভালোবাসে। এই দুর্যোগের কাল থেকে বেরিয়ে ঈশ্বরে দেখানোর পথে চলতে হবে তোমায়। জীবন থেকে বিশ্বাস হারিও না। ঈশ্বর তোমার ধৈর্যশীল করুক, মঙ্গল হোক তোমার। ইসাবেল ওর গলা জড়িয়ে ধরে। আমি কিচ্ছু শুনতে চাই না। আমায় তুমি এবার সাথে করে না নিলে মরা মুখ দেখবে। আমি সত্যি মরে যাব ভ্যালেরি। পিটারের স্মৃতি আমায় মেরে ফেলবে তোমার সাথে না রাখো। কিন্তু এই রিগা শহর থেকে আমায় নিয়ে চলো। ভ্যালেরিয়া চিন্তায় পড়ে। ইসাবেলা কাঁদতে কাঁদতে ওর বুকের উপর ঘুমিয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাতের ঘন কালোয় চারিপাশ ঢেকে গেছে। ভ্যালেরিয়া ঘন্টা খানেকের জন্য পার্শ্ববর্তী চার্চে গিয়েছিল। বাড়িতে ঢোকার মুখে উত্তর দিকের রাস্তা থেকে ভেসে এলো ঘোড়ার খুরের আওয়াজ। থেমে দাঁড়ায় সে। মেরুন রঙের ফিটন এসে থামলো ওর সামনে। ভেতর থেকে বেরিয়ে এলেন 40 ঊর্ধ্ব এক লোক। পরনে তার কালো আলখাল্লা, মাথায় কালো পাগড়ি, মুখ ভর্তি দাড়িগোঁফ, গলায় ঝুলছে ক্রুশ। অভ্যর্থনা জানাই ভ্যালেরিয়া। লোকটাকে কয়েকবার দেখেছে ফাদার জালোনোভের সাথে। চিনতে কষ্ট হলো না তাই, তবে নামটা ঠিক মনে করতে পারল না। লোকটা মাথা মৃদু নুইয়ে প্রত্যুত্তর করে পকেট থেকে একটা খাম বের করলেন। শুকনো গোলাপের ছবির স্ট্যাম্পস সম্বলিত খামটা দেখে গলা শুকিয়ে এলো ভ্যালেরিয়ার। হাত বাড়িয়ে খামটা নিল। খামটা হাতে দিয়েই ফিটনে উঠে পড়ল লোকটা। ওঠার আগে আরেকবার আশেপাশটা সতর্ক দেখে নিল। কোথাও কেউ নেই। লোকটাকে নিয়ে উত্তর দিকের রাস্তায় ফের দাঁড়িয়ে গেল ফিটনটি। ভ্যালেরিয়ার গলার ক্রুশটা শক্ত মুঠে ধরে আস্তে আস্তে উঠে এলো দোতলায় ইসাবেলার কক্ষে। ইসাবেলা ঘুমিয়ে আছে। আজ অনেক বলে কয়ে চামচ স্যুপ খাওয়াতে সক্ষম হয়েছে। মাথায় ঘুরপাক খাচ্ছে ইসাবেলার তখনকার কথা। নতুন ভাবনা যোগ হলো আগত চিঠির ভেতরের অদেখা নির্দেশ। চিঠিটা অসতর্কের সামনের ছোট্ট টেবিলে রেখে ওয়াশরুমে ঢুকলো। হঠাৎ দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে ইসাবেলার। পাশে ভ্যালেরিয়া নেই। বোধহয় পাশের ঘরে নৈশ প্রার্থনায় মগ্ন। ভ্যালেরিয়ার এই পরিবর্তন ভীষণ ভালো লাগে ইসাবেলার। মাঝে মধ্যে ইচ্ছে হয় সেও সিস্টার হবে। না, সিস্টার নয়, সে হবে নান। কিন্তু মা রাজি হবেন না। বয়সও তো কম, সবে 17 পড়লো। নান হওয়ার ইচ্ছেটা এই ক্ষণে প্রবল হলো। এই মোহ মায়া ত্যাগ করতে পারলেই বুঝি কষ্ট লাঘব হবে। আচ্ছা, মনুষ্য জীবনে এত কষ্ট কেন? গলাটা শুকিয়ে এসেছে। শিয়রের পাশে পানির জগটা পেল না। ওই তো ছোট্ট টেবিলের উপর ওটা। অনাহারে দুর্বল শরীরটাকে ঠেলে তুলে দাঁড় করিয়ে চলল সেদিকে। পানি পান করে গ্লাসটা রাখতে যাবে তখনই চোখ পড়ে টেবিলে পড়ে থাকা চিঠির খামটির দিকে। হাতে তুলে নিল। ভাবলো চিঠিটা পিটারের নয় তো। আনন্দটুকু তার নিমেষেই মুছে গেল লেখাগুলো দেখে। পিটারের নয়, প্রেরকের নাম ধাম পড়তে পারল না। বড় অদ্ভুত লেখা। কোন দেশের ভাষা কে জানে, কিন্তু চিঠিটা কার? ভ্যালেরিয়ার? হঠাৎ চোখ পড়ল স্ট্যাম্পের শুকনো গোলাপের ছবিটির উপর। সাধারণ শুকনো গোলাপের মতো নয় এটি, বেশ অন্য রকম, যেন শুকিয়েও জীবন্ত। আচমকা মনে হলো এইরকম একটা চিত্র ও আগেও কোথাও দেখেছিল, কিন্তু কোথায়? কিছু কষ্ট ক্রমশ অনুভূতিহীন করে তোলে। তখন কষ্ট যন্ত্রণা বলে কিছু অনুভূত হয় না। প্রথমে হৃদয়, তারপর ধীরে ধীরে শরীরটা অসাড় হয়ে পড়ে। চোখের সামনে কেবল অন্ধকার আর অন্ধকার। বেঁচে থাকাটা দুর্বিষহ হয়ে ওঠে। ইসাবেলা ভগ্ন শরীরে বিছানায় শায়িত। নিজের শরীরটাকে পাখির পালকের ন্যায় মনে হয়।
এত হালকা কখনো মনে হয়নি আগে। দিন যত যাচ্ছে ওর অবস্থার অবনতি ঘটছে। ডাক্তার এসে রোজ দেখে যাচ্ছেন, ওষুধে কাজ হচ্ছে না। 2-1 চামচ স্যুপ খেয়ে প্রাণ ধারণ কতটা সফল হয়। বাড়ির সকলে চিন্তিত। আন্না মেরিও বড় শক্ত মনের মহিলা। তিনিও মেয়ের এই করুণ অবস্থা দেখে না কেঁদে পারলেন না। ওলেগ স্ত্রীর মতো কঠিন মনের নন। মেয়েদের তিনি বরাবরই অত্যাধিক ভালোবাসেন। ইসাবেলা তার বড় আদুরে মেয়ে। সেই মেয়ের এই শয্যাশয়ী অবস্থা দেখে তিনি প্রায় ভেঙেই পড়েছেন। ইসাবেলার দাদা দিদিমার অবস্থা খানিক ছেলেরই মতন। তাতিয়ানা ভ্লাদিমি বোনকে কত বোঝাচ্ছে। ইসাবেলা যেন সকল বোঝের বাইরে চলে গেছে। এদিকে ভ্যালেরিয়ার যাওয়ার দিন আসন্ন। 3 দিন থাকার জায়গায় 3 সপ্তাহের অধিক হলো এই বাড়িতে আছে। এই বাড়ি আসার পর যেই চিঠিটা পেয়েছিল তাতে ফাদার জালানোভ লিখেছেন 4 দিন পরে ভ্যালেরিয়ার জন্য ফিটন পাঠানো হবে। এবার তাদের মিশন বেলারুশ বর্ডারের কাছাকাছি একটি ছোট্ট গ্রামে। ফাদার তার সঙ্গী সাথীদের নিয়ে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। ইসাবেলার কারণে ভ্যালেরিয়া আটকে আছে এখানে। 4 দিন পর আগত ফিটন ফিরিয়ে দিয়েছে। ফাদারকে চিঠি লিখে না যাওয়ার কারণ জানিয়েছে। সাথে লিখেছে যত দ্রুত সম্ভব ফিরবে সে। কিন্তু তা আর হলো না। এই অবস্থায় মেয়েটাকে ফেলে যেতে সায় দিচ্ছে না ওর বিবেক। গতকাল ডাক্তার ইসাবেলাকে পরীক্ষা নিরীক্ষা করে নতুন একটা কথা বলেছেন। ডাক্তার জানিয়েছেন ওষুধ নয়, ইসাবেলার এই মুহূর্তে প্রয়োজন হাওয়া বদলের। বাড়ির সকলে স্থির করলো ওকে নিয়ে হাওয়া বদলে যাবে অ্যালেক্সিভদের আদি গ্রামে। কিন্তু বাদশাধে ইসাবেলা, সে কোথাও যাবে না। ডাক্তার নিষেধ করেছেন ওর ইচ্ছের বিরুদ্ধে জোর করতে। ভ্যালেরিয়া ইসাবেলাকে এভাবে তিলে তিলে শেষ হতে দেবে না। সে ওর শিয়রে গিয়ে বসলো, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি চাও ক্যাসি ভাইয়া? আমরা তো তোমার এই অবস্থা দেখতে আর পারছি না। বড় কষ্ট হচ্ছে আমাদের। নিজের সাথে এমন অনাচার করো না প্লিজ। ইসাবেলা জবাব দেয় না, শূন্য চোখে চেয়ে থাকে। ভ্যালেরিয়ার চোখে জল চলে এলো এবার। ইসাবেলার হাতের পল্লবে চুমু দিয়ে ফের বলল, আমি তোমাকে এভাবে শেষ হতে দেব না ক্যাসি ভাইয়া। তুমি যাবে গ্রামে আর? আমি কোথাও যাব না ভ্যালেরি। পিটার ফিরে যদি আমায় না পায়, আবার হারিয়ে যাবে ও। আমি ওকে হারাতে দিব না। ও আসবে ভ্যালেরি, ও আসবে। আমি অপেক্ষা করব ওর জন্য। এভাবে অপেক্ষা করবে? এভাবে তো শেষ হয়ে যাবে তুমি। ওর জন্য হলেও তো তোমাকে বাঁচতে হবে ক্যাসি ভাইয়া। ইসাবেলা নির্নিমেষ চেয়ে রইল ভ্যালেরিয়ার মুখের দিকে। তারপর হঠাৎই টুকরে কেঁদে ওঠে। ওই দুর্বল শরীরে কাঁদতেও ভীষণ কষ্ট হয়। ফ্যাঁসফেঁসে গলায় বলল, আমি কি করব ভ্যালেরি? আমার দম বন্ধ হয়ে আসে এখানে। পিটার কেন চলে গেল? ওর কি একটু মনে পড়ে না আমায়? একটা চিঠি অবধি পেলাম না। এতটা পর করে দিল এক মুহূর্তে। কিভাবে পারলো? ও ভ্যালেরি, আমি বোধহয় ওর অপেক্ষায় শেষ হয়ে যাব। ওকে আসবে আমার অন্ত্যেষ্টিক্রিয়াতে। হুস, এসব বাজে কথা বলো না তুমি। তোমার কিচ্ছু হবে না। আমি কিচ্ছু হতে দেব না। ওর চোখের পানি মুছে কপালে আলতো চুমু দিয়ে আবার বলল, জীবনে অর্থ কি এই স্থিরতা রাশি ভাইয়া? এভাবে অভিমানে নিজেকে শেষ করে দেওয়ার নাম জীবন নয়। মানুষের এই পৃথিবীতে আগমনের শুরুটা হয় লড়াইয়ের মধ্য দিয়ে। তোমাকে শিখতে হবে সেই লড়াই। এই দুঃখ কষ্টের হলহল গলৎকরণ করে পৃথিবীতে টিকে থাকা খুব কঠিন। নিজেকে শেষ করে ফেলা সেখানে বড্ড সহজ কাজ। ঈশ্বর মানুষকে দুঃখ কষ্ট কেন দেয় জানো? যেন মানুষ নিজেকে নিজের অভ্যন্তরে লুকিয়ে থাকা শক্তিটাকে চিনতে পারে। তুমি ঈশ্বরের উদ্দেশ্যকে পাশ কাটিয়ে দুর্বল মানুষদের ন্যায় অন্ধকারে ডুবিয়ে ফেলতে চাইছো নিজেকে। এমনটা করো না। ঈশ্বর তোমাকে ভালোবাসে। যে তোমার ভালোবাসা বুঝতে চাইল না, তার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে মরিয়া। কিন্তু যে তোমার নিঃস্বার্থ ভালোবাসে, সেই ঈশ্বরকে একটুখানি ভালোবাসো না তুমি? এ তো অন্যায়। ঈশ্বরের প্রতি অন্যায় করছো তুমি রাশি ভাইয়া। ইসাবেলার চোখের কোণা দিয়ে অশ্রু ঝরে। শুষ্ক ঠোঁট দুটো চেপে ধরে 2 চোখ বন্ধ করলো।
ভ্যালেরিয়ার হাতটা খুব শীতল, ওর কপাল ছুঁয়ে দিল হাতটা। অনেকক্ষণ চোখ বন্ধ করে রইল। ভ্যালেরিয়ার প্রতিটি কথা ভাবছে, সত্যি কি সে ঈশ্বরের সাথে অন্যায় করছে? চোখ মেলে চাইল ভ্যালেরিয়ার মুখের দিকে। সে এখনো চেয়ে আছে ওর মুখপানে। দীর্ঘশ্বাস ছেড়ে ইসাবেলা বলল, ঈশ্বর কি আমার আচরণে রুষ্ট? ভ্যালেরি, আমি কি তাকে খুব কষ্ট দিলাম? ভ্যালেরিয়া মৃদু হেসে বলল, ঈশ্বর ক্ষমাশীল, তিনি আমাদের সকলকে ভালোবাসেন। আমরা অবুঝ, পাপী, কত ভুল হয় আমাদের। মানুষ মাত্রই ভুল হয়, তাই বলে ঈশ্বর আমাদের শাস্তি দেওয়ার জন্য মুখিয়ে থাকেন না। তিনি ধৈর্যশীল। আমরা যখন অনুতপ্ত হয়ে তার দ্বারে ক্ষমা প্রার্থনা করি, তিনি খুশি হন, ক্ষমা করতে ভালোবাসেন তিনি। ইসাবেলা আবার চুপ হয়ে যায়। ভ্যালেরিয়া ওকে জিজ্ঞেস করে, রবিবার যাবে আমার সাথে চার্চে? ইসাবেলা ছলছল চোখে হালকা মাথা নাড়ায়। সে যাবে। ভ্যালেরিয়ার বুকের উপর থেকে যেন পাথর সরে গেল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তার মনে আশা জাগে ইসাবেলা আবার স্বাভাবিক জীবনে ফিরবে। পরদিন সকালে ইসাবেলাকে ধরে পার্শ্ববর্তী চার্চে গেল ভ্যালেরিয়া। সাথে আন্না, মেরিও, তাতিয়ানা আর ভ্লাদিমিও ছিল। সকলে প্রার্থনা করে ইসাবেলার সুস্থতার জন্য। ফাদার ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। ইসাবেলার ভালো লাগলো চার্চের মতো পবিত্র স্থানে গিয়ে। কয়েকজন সিস্টারের সাথেও কথা হলো ওর। ওরাও ভ্যালেরিয়ার মতো বড় মমতাই বোঝালো। মনের অস্থিরতা সেই ক্ষণে অনেকটাই কমে আসে। বিষণ্ণতা কিন্তু কাটলো না। দৃষ্টিতে সেই আগের মতো উদাসীনতা। বাড়ি ফেরার পথে চার্চের বাইরের খোলা মাঠটাতে কিছুক্ষণ বসলো। আন্না, মেরিও ভ্লাদিমিকে নিয়ে বাড়ি ফিরে যান। ইসাবেলার সাথে তখন ভ্যালেরিয়া আর তাতিয়ানা। ইসাবেলা ওর মাথাটা তাতিয়ানার কাঁধে রেখে শূন্য গগনে চেয়ে রইল এক দৃষ্টিতে। ভ্যালেরিয়া কথা বলছে তাতিয়ানার সাথে। তাতিয়ানার ব্যক্তিগত জীবন নিয়ে একমাত্র মা আন্না, মেরিও নাখোশ নয়, ভ্যালেরিয়াও নাখোশ। তাতিয়ানা অবিবাহিত সিঙ্গেল মাদার। ওর জীবনযাপন খুব উগ্র। তাশা গর্ভে আসার আগে সে রোজবার পার্টিতে মেতে থাকতো। কোনো কোনো দিন রাতে বাড়িতেও ফিরতো না। তাশার বাবাকে এই জবাব সে কাউকে দেয়নি। তবে তাশার জন্মের পর অনেকটাই সভ্য হয়েছে তাতিয়ানা। পার্টিতে গেলেও বারে এখন তেমন যায় না। ভ্যালেরিয়া ওকে বলছে পছন্দ মতো ছেলে দেখে বিয়ে করতে। তাতিয়ানা মুখ কুঁচকে বলল, বিয়ে? ও আমার জন্য না। তাশার কথা ভাবো একবার, ওরও তো পিতার আদর পাওয়া হক আছে। ভ্যালেরিয়া বলল। তাশার প্রসঙ্গ এলে তাতিয়ানা নরম হয়ে যায়। মুখ অন্যদিকে ফিরে বলল, আমি ওর বাবা, আমি ওর মা। কোনো পুরুষের প্রয়োজন নেই আমাদের জীবনে। এত তৃষ্ণা কেন পুরুষদের প্রতি তোমার? চুপ করো ভ্যালেরি, এ নিয়ে আর কোনো কথা বলবে না। আমার ভালো লাগছে না এখানে বসতে। ইসাবেল, তুমি ওর সাথে বসো, আমি চললাম। ইসাবেলা সোজা হয়ে বসতেই তাতিয়ানা উঠে দাঁড়ায়। ওর মুখটা কঠিন দেখাচ্ছে। ভ্যালেরিয়া এবং ইসাবেলা দুজনেই ভ্রুকুটি করে তাকালো। হঠাৎ কি হলো ওর? ভ্যালেরিয়া কিছু বলবে তার আগেই হনহনিয়ে চলে গেল বাড়ির দিকের রাস্তায়। তাতিয়ানার এই উগ্রতা আমাকে বড্ড ভাবায় রাশি ভাইয়া। ও কিন্তু এমনটা ছিল না পূর্বে। হ্যাঁ, একটু স্বাধীন চেতা ছিল, কিন্তু উগ্র নয়। হঠাৎ ওর বদলে যাওয়ার কারণ আমি আজও বুঝে উঠতে পারি না। আগে সব বলতো আমাকে, কোথায় থেকে যে আমাদের মধ্যে দূরত্বটা চলে এলো ভেবে পাই না। তাতিয়ানার যাবার পথ পানে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে ভ্যালেরিয়া। ইসাবেলাও ভাবুক হয়। ওর মনে পড়ে তাতিয়ানা প্রচন্ড হাসি খুশি আর প্রাণোচ্ছল মেয়ে ছিল। ঠিক ইসাবেলার মতো শান্ত অন্তর্মুখী স্বভাবের না। ওর অন্তরে যা থাকতো কোনো রাগ ঢাক ছাড়াই প্রকাশ করত। সবাইকে ভালোবাসতো, মাকেও। মায়ের সাথে মতের অমিল ছিল তখনও, কিন্তু এখনকার মতো এতটা নয়। কিন্তু মা যেন ওর শত্রু। এই তো বছর 2 আগে কি এক কারণে মা মেয়েতে তুমুল কথা কাটাকাটি। এক পর্যায়ে তাতিয়ানা বলেই বসেছিল ঘৃণা করে মাকে সে। প্রচন্ড ঘৃণা করে। বাক্রুদ্ধ হয়ে যান আন্না, মেরিও। চোখ ছলছল হয়ে গিয়েছিল তার। এরপর তাদের সম্পর্কের দেওয়ালের এক একটা ইট খসে পড়তে লাগলো। ইসাবেলা এর কারণ খোঁজেনি আগে। আজ কেন যেন মনে হলো অকারণে কিছু ঘটে না।
মা মেয়ের এই বৈরী সম্পর্কের মাঝে নিশ্চয়ই রহস্য আছে, কিন্তু কি? রাশি ভাইয়া, ভ্যালেরিয়ার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সন্ধে হয়ে এলো, চলো উঠি। ইসাবেলা সম্মতি সূচক মাথা নাড়াতে ওর বাহু চড়িয়ে উঠে দাঁড়ায় ভ্যালেরিয়া। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ইসাবেলার, পা দুটো যেন জেলির মতো। সোজা হয়ে দাঁড়াতে শক্তি পায় না। আস্তে আস্তে ওরা বাড়ির পথে চলল। কিছু দূর হেঁটে ইসাবেলা জিজ্ঞেস করে, কবে ফিরছো তুমি? পরশু। ইসাবেলার পা থেমে যায়। ভ্যালেরিয়া চিন্তিত গলায় বলল, কি হলো? আমাকে সাথে নেবে ভ্যালেরি? তুমি যেভাবে বলবে সেভাবেই থাকবো, একদম ভালো মেয়েটি হয়ে। ভ্যালেরিয়া জানে এবার না করলে ইসাবেলা ওই ঘর ছেড়ে আর বেরোবে না, কিন্তু ওকে নিয়ে কি করে ওই বিপদ সংকুল স্থানে যাবে? আচ্ছা থাক, তুমিই যাও, আমি কারো উপর বোঝা হতে চাই না। পাশের গাছটার সাথে পিঠ লাগিয়ে দাঁড়ায়। তুমি আমার উপর বোঝা নও রাশি ভাইয়া। ইসাবেলা কংক্রিটের রাস্তা চেয়ে রইল। ভ্যালেরিয়া আজলা ভরে ওর মুখটা তুলে বলে, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি রাশি ভাইয়া। ঈশ্বরের পরে এতটা ভালো আমি কাউকে বাসি না, বিশ্বাস করো আমাকে। ইসাবেলা মাথা নাড়ায়। সে বিশ্বাস করে ভ্যালেরিয়াকে। ভ্যালেরিয়া মুচকি হাসে। পরক্ষণেই গম্ভীর দেখা গেল তাকে। সে বলল, আমি কাউকে সত্যিটা বলিনি, আজ তোমাকে বলছি। আমি সাধারণ সিস্টার নয় কৃষি ভাইয়া। আমার দায়িত্ব ওদের মতো নয়। প্রতিটা মুহূর্ত মৃত্যুর সাথে লড়তে হয়। ঈশ্বর যেমন আছে, শয়তানও আছে। এ কথা বিশ্বাস করো তুমি? ইসাবেলা ভ্রু কুচকায়। ভ্যালেরিয়া একটু সরে দাঁড়ায়। গলার ক্রোশটা মুঠোর মধ্যে ধরে বিড়বিড় করে কিছু বলে। ইসাবেলা চেয়ে থাকে ওর মুখের দিকে। ভ্যালেরিয়া আকাশের দিকে চেয়ে বলে, পৃথিবীতে এমন কিছু ঘটে যার ব্যাখ্যা সবসময় পাওয়া যায় না। প্রকৃত বড্ড অদ্ভুত। মানুষের সামনে এমন এমন চ্যালেঞ্জ ছুড়ে দেয় যা থেকে মুক্তি উপায় বিজ্ঞান বাতলে দিতে পারে না। মানুষকে তখন শরণাপন্ন হতে হয় ঈশ্বরের। একমাত্র তিনিই মুক্তির পথ দেখান। এতটুকু বলে থামে ভ্যালেরিয়া। ইসাবেলা কিছুই বুঝতে পারল না। ভ্যালেরিয়া বলল, বিজ্ঞানের জয় জয়কারে মানুষ ধর্মের ছায়াতল থেকে সরে যাচ্ছে। সব কিছু যুক্তি তর্কের বিচারে বিশ্বাস করতে শুরু করছে মানুষ। আস্তিক তাকে অযৌক্তিক মনে করে অনেকে। এসবে একজনের প্রভাব প্রবলভাবে বাড়ছে মানুষের মস্তিষ্ক উপর। কারা জানো? শয়তানের। শয়তান আদম সন্তানদের ঘৃণা করে, আমরা সকলেই একথা জানি, কিন্তু মানি কয়জনে বলো? কিছু মানুষ এসব জেনেও লোভের বশবর্তী হয়ে বিপদগামী হয়ে শয়তানের পূজা করে। শয়তানকে খুশি করতে মানব জাতি ধ্বংসের লীলা খেলায় মেতে ওঠে। ওরা নিরীহ ধর্মপ্রাণ মানুষদের ধ্বংস করে এই পৃথিবীতে শয়তানের রাজত্ব কায়েম করতে চাইছে। ওদের পথটা খোলা চোখে দেখা যায় না রাশি ভাইয়া। ওরা গুপ্তচর, পৃথিবীর বাতাসে মিশে থাকে। আমরা সাধারণ দৃষ্টিতে ওদের দেখতে পাই না, অথচ আমাদের আশেপাশে ওত পেতে আছে, সুযোগ বুঝে আক্রমণ করবে বলে। একটু একটু করে এগোচ্ছে ওরা, খুব সাবধানে। শয়তান ওদের নিরাপত্তা দেয়। ওরা মানুষের ছদ্মবেশে শয়তান রাশি ভাইয়া। কায়াটা মানবীয়, কিন্তু রুহুটা শয়তানের হাতে বন্দি। খুব শক্তিশালী ওরা, কিন্তু ঈশ্বরের চাইতে নয়। আমরা ঈশ্বরের পক্ষ হয়ে ওদের বিরুদ্ধে লড়ি। ওদেরকে সমূলে নির্মূল করা সহজ নয়, তবু চেষ্টা করছি মানুষকে রক্ষা করতে ওদের নিষ্ঠুরতা থেকে। তুমি যদি দেখতে ওদের নিষ্ঠুরতার ছবি। ভ্যালেরিয়ার মুখ চোখ আর্ত হয়ে ওঠে। ক্রোশটা শক্ত করে ধরে আছে। ইসাবেলার কৌতূহল বাড়ে। ভয় যে হয় না তা নয়, কিন্তু কৌতূহলটাই বেশি। ক্লান্তি এবং দুর্বলতায় চোখে ঘুম নেমে এসেছে ইসাবেলার। মাথাটা হেলে পড়ল ভ্যালেরিয়ার কাঁধে। ফিটনের সামনের ঘোড়াটা ছুটছে টগবগিয়ে। বাইরে পড়ন্ত বিকেলের রোদের আলো। তাপটুকু প্রখর নয়, মেদুর। জানালার কাঁচ গলে ইসাবেলার বোঝা নেত্রের উপর এসে পড়েছে সেই স্নিগ্ধ আলো। রাস্তার বড় গাছগুলোর সাথে মেদুর রোদের ওই লুকোচুরি খেলা বড় বিরক্ত করে ইসাবেলার ঘুমকে। সে একটু নড়ে চড়ে ওঠে। ভ্যালেরিয়া বুঝতে পেরে হাতটা ওর চোখের উপর রাখল। ঘুমন্ত ইসাবেলার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি দেখা যায়।
সে আরো নিবিড় হয়ে বসে ভ্যালেরিয়ার সাথে। ভ্যালেরিয়া গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। সে চায়নি ইসাবেলাকে সঙ্গে নিতে, কিন্তু ভাগ্যের বুঝি এই উদ্দেশ্য ছিল। ভাগ্যকে বড্ড ভয় ভ্যালেরিয়ার। সে মনে প্রাণে ধর্মপ্রাণ, ঈশ্বরের কাছে সমর্পিত। তথাপি সাধারণ মানুষের মতো ভয়টা তার কিছুতেই কাটে না। ফাদার জালোনব এই কারণে কতবার সতর্ক করেছে যে জীবন সমর্পিত, তা নিয়ে ভয় কিসের, মরণ তো অনিবার্য। তবে ভয়টা কেন হবে? তাছাড়া গত 1 বছরে সে ফাদারের সাথে যেসব বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তাতে ভয়টা কেটে যাওয়ার কথা। কিন্তু ভ্যালেরিয়ার ক্ষেত্রে হয়েছে উল্টো। এই যে এখন সে ভয় শঙ্কায় অস্থির। ফাদার বলেছিলেন পিছুটান থাকবে না তোমার। ভ্যালেরিয়া বলেছিল নেই। আজ ভাবছে সেই কথাটা মিথ্যা ছিল। এখানেই তার পাপ। সে পাপী। পাপীদের মৃত্যু সেই জানে। পাপীদের মৃত্যু ভয় থাকে। ইসাবেলা তার কতটা আপন কেবল সেই জানে। সংসার পরিজনের মায়া কাটালেও ইসাবেলায় মায়া সে কাটাতে ব্যর্থ। ভ্যালেরিয়া জানে ফাদার তাকে এ কারণে তিরস্কৃত করবে। তার সাথীরা তাকে কটাক্ষ করবে। ওই নৃশংসের দল ঘৃণাক্ষরেও যদি টের পায়, তবে ঘোর সর্বনাশ ঘটে যাবে। ভ্যালেরিয়ার উপর প্রতিশোধ নিতে ওরা মুখিয়ে আছে। ইসাবেলার চোখের উপর থেকে হাতটা নামিয়ে ফর্সা গালের উপর রাখলো। অস্ফুটে বলল, তোমাকে সব বললাম এই আশায় যে তুমি ভীতু হবে, আসতে চাইবে না আমার সাথে, কিন্তু উল্টোটাই ঘটে গেল। কেন এত জেদ করলে রাশি ভাইয়া? আমার যে খুব ভয় করছে এখন। তোমার কিছু হয়ে গেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। ইসাবেলা গভীর ঘুমে আচ্ছন্ন। ভ্যালেরিয়া সিটে শরীর এলিয়ে দিল। অবসন্ন লাগছে। কোচওয়ানকে বলল, সন্ধ্যার আগে কি পৌঁছাতে পারবো জনাব? মনে হয় রাত হয়ে যাবে বোধহয়। ভ্যালেরিয়া চোখ বুঝল। ইসাবেলাকে সব খুলে বলার পর সে নিশ্চুপ হয়েছিল সেদিন। ভ্যালেরিয়া ভেবেছিল ও আর যেতে চাইবে না। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল। পরদিন ভ্যালেরিয়া খুশি মনে ফাদারকে ফেরার ডেট জানিয়ে একখানা পত্র লিখতে বসে। কিন্তু বিপত্তি বাধে ফের। ইসাবেলাকে আন্না মেরিও কিছুতেই গ্রামে যেতে রাজি করাতে পারছেন না। মায়ের কথার অবাধ্য ইসাবেলা হতো না আগে। ইদানিং সে বারবার মাকে হতাশ করছে। নাখোশ দেখা গেল আন্না মেরিওকে। মেয়ের এই বদলে যাওয়া পছন্দ করছেন না, কিন্তু মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন ইসাবেলা অসুস্থ। সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। ভ্যালেরিয়াকে এসে ধরেন আন্না মেরিও। ইসাবেলাকে তারপরে কেউ যদি বোঝাতে পারে, তবে সে ভ্যালেরিয়া। উদাস চোখে জানালার বাইরে তাকিয়েছিল ইসাবেলা। ভ্যালেরিয়া বসলো ওর পাশে। এই মেয়েটাকে দেখলে চোখ জুড়িয়ে যায়। ওর মধ্যে আধুনিকতার সেই উগ্রতা নেই, আছে প্রাচীন প্রকৃতির শুদ্ধতা। মনোহরা পবিত্র ইসাবেলার সৌন্দর্য। ভ্যালেরিয়া কিছু বলবে তার আগেই ইসাবেলা বলল, আমি গত রাতে ঘুমাতে পারিনি জানো ভ্যালেরি। সারা রাত ভেবেছি তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? ইসাবেলা এবার ওর মুখের দিকে দৃষ্টি সরিয়ে আনলো। ছলছল করছে ওর চোখ। বাদামি চোখের মনে জল জল করছে। ভ্যালেরিয়ার মুখের একপাশে হাত রেখে বলল, তোমাকে হারিয়ে ফেলার ভয় আমাকে ভীষণভাবে আঁকড়ে ধরেছে। তুমি কেন করো ওসব? তুমি আর ওসবে যাবে না। আমি কোথাও যেতে দিব না তোমাকে ভ্যালেরি। পিটারকে হারিয়ে আমি নিঃস্ব। এবার তোমাকেও যদি হারিয়ে ফেলি, না না না, তোমাকে কোথাও যেতে দিব না। ইসাবেলা দুই বাহুর বাঁধনে শক্ত করে জড়িয়ে ধরে প্রিয় খালাকে। ভ্যালেরিয়া একসময় ভাবতো এই পৃথিবীতে ও বড্ড একা। মা নেই, বাবা নেই। যাকে কৈশোরে ভালোবাসলো সেও ধোকা দিল। তারপর ধীরে ধীরে নির্মোহের জালে জড়িয়ে গেল জীবনটা। অনর্থক জীবনটাকে একটা অর্থ দিতে ঈশ্বরের সামনে সমর্পণ করলো নিজেকে। সে এবং ঈশ্বর, ঈশ্বরের সৃষ্টি এই জীবকুল হয়ে উঠল তার সন্তান তুল্য। আজ মনে হচ্ছে সে এবং ঈশ্বরের মাঝে ইসাবেলা জায়গা করে নিয়েছে। নিয়েছে না, সে আগেই ছিল। ভ্যালেরিয়া তাকে দেখতে পায়নি। চোখ দুটো জ্বালা করতে লাগলো। এখনই নামবে বুঝি ঢল। কিন্তু হঠাৎ নিজের জীবনের কঠিন সত্যটা উপলব্ধি করতে ছিটকে সরে বসলো। ইসাবেলা স্তম্ভিত। ভ্যালেরিয়া অপ্রস্তুত হয়ে বলল, তুমি অযথা ভয় পাচ্ছ, আমি মৃত্যুকে ভয় পাই না।
আমি পাই ভ্যালেরি, ভীষণ ভয় পাই। মৃত্যু মানে হারিয়ে ফেলা, প্রিয় মানুষ, প্রিয় স্বজন হারিয়ে ফেলা, সব নিয়ে নিঃস্ব করে দেয় আমায়। আমি মৃত্যু ভয় পাই ভ্যালেরি। আমার হারিয়ে ফেলার ভয় নেই ইসাবেলা। চোয়াল শক্ত করে বলল ভ্যালেরিয়া। ইসাবেলা একদৃষ্টিতে চেয়ে রইল, বিস্মিত স্বরে বলল, কেন নেই? তুমি কি জীবন ভালোবাসো না? আমাকে ভালোবাসো না ভ্যালেরি? সে জীবনকে ভালোবাসে না এ কথা সঠিক, কিন্তু যদি বলে ইসাবেলাকে ভালোবাসে না এ কথা মিথ্যা। মিথ্যা বলা মহাপাপ। সে চুপ রইল। ইসাবেলা সরে এলো, ওর হাত দুটো মুঠোর মধ্যে নিয়ে বলল, তুমি আর তাতিয়ানা চোখের নিমিষে বদলে গেলে। কেন বদলে গেলে তোমরা? গত রাতে আমাদের শৈশবের স্মৃতি মনে করছিলাম, হঠাৎ কান্না পেল। শৈশবের সেই মধুরতার রেশ যৌবনের এই ক্ষণে কেন নিরস হলো? তখনকার সুন্দর পৃথিবী আজ এমন বিবর্ণ বিভৎস কেন হলো ভ্যালেরি? জীবনটা এত অসহ্য কেন হয়ে উঠলো আমাদের কাছে? ইসাবেলার অশ্রুর কয়েক ফোঁটা এসে পড়ে ভ্যালেরিয়ার হাতের উপর। সে শিউরে ওঠে, ইসাবেলাকে জড়িয়ে ধরে নীরবে চোখের জল ফেলে। অতীতের সেই সুপ্ত কষ্ট আজ ফের উকি দেয়। ইসাবেলাকে সে বুঝতে দেবে না, কাউকেই নয়। কষ্টগুলো একান্তই তার একার, কাউকে বলতে গেলে বিক্ষিপ্ত হয়ে পড়বে। নিজেকে, নিজের অনুভূতিগুলোকে আর বিক্ষিপ্ত হতে দিতে চায় না সে। ইসাবেলাকেও সেই কণ্টকাকীর্ণ পথে চলতে দেবে না। যদিও ওই পথের মুখেই দাঁড়িয়ে ইসাবেলা। কারো কারো কেবল মনই ভাঙে না, বরং সমস্ত জীবনটাই ভেঙে ছুঁড়ে অন্তঃসার শূন্য কঙ্কাল হয়ে যায়। নতুন করে তাকে রক্ত মাংসের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব না। ভ্যালেরিয়া চোখের জল মুছে মৃদু হাসির মুখোশ পরে। ইসাবেলার মুখটা আজলা করে ভরে তোলে। জীবন গতিময়, নদীর তুরঙ্গের মতো সামনে বাদমান। পিছনে ফিরে দেখার চেষ্টা করলেই সব এলোমেলো হয়ে যাবে। আমি পিছনে ফিরে তাকাতে চাই না, তুমিও তাই করবে। আর শোনো, তোমাকে যা বলছি সব ভুলে যাও। ভুলে যাব? এতটা সহজভাবে কিভাবে বলতে পারলে? কারণ আমার জন্য সব সহজ। আমাকে যেতে বাধা দেবে না তুমি, এ নিয়েও কাউকে কিছু বলবে না। আমার বিশ্বাস ভাঙবে না তুমি ইসাবেলা। ইসাবেলা ফ্যালফ্যাল করে চেয়ে রইল, তারপর বলল, বলবো না, কিন্তু তোমাকেও একা ছাড়বো না। আমি যাব তোমার সাথে। ইসাবেলা, তুমি আমাকে নেবে সাথে করে ভ্যালেরি। যদি না নাও তবে আমার মরা মুখ দেখবে। তুমি অসুস্থ? কি বলছো বুঝতে পারছো না? বেশ হয়েছে, অসুস্থ আমি। বলো আমায় নেবে কিনা? না। তবে ঠিকই বলেছ, তোমার হারানোর ভয় নেই। বেশ, যাও, কালই চলে যাও, আর ফিরবে না। যদিও বা ফেরো, আমাকে পাবে না। ইসাবেলা উঠে দাঁড়ায় পাশের দেওয়াল ধরে। ওর চোখের নিচে বসে গেছে, চামড়া ফেটে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে। মাথার বাদামি চুলগুলো অবিন্যস্ত, বারবার চোখের পানি মুছছে। দু কদম এগোতেই পড়ে যাচ্ছিল। ভ্যালেরিয়া ছুটে গিয়ে ধরতেই ইসাবেলা ডুকরে কেঁদে উঠল ওর বুকে। ও ভ্যালেরি, আমাকে একা ফেলে যেও না এখানে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে সাথে করে নিয়ে যাও। পিটার নেই, তুমিও চলে যাবে ওই বিপদের মুখে। আমি কিভাবে থাকবো এখানে? ভ্যালেরিয়ার কোনো পথ রাখেনি ইসাবেলা। বাড়ির সকলের অনুরোধ উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। অন্যান্য উপায় হয়ে শেষে সাথে করে নিয়ে আসতে হলো। আগের চিঠি ছিঁড়ে নতুন করে ফাদারকে লিখে পাঠিয়েছিল সব জানিয়ে। ফিরতি চিঠি এলো দেরিতে, 3 দিন পরেই। রেগে আছেন ফাদার। সে এতটা দায়িত্ব জ্ঞানহীন হবে ভ্যালেরিয়া জানে। ফাদার অন্য সবার থেকে তাকে স্নেহ করে বেশি, তাই তো রাগ সত্ত্বেও তিনি ইসাবেলাকে সঙ্গে নেওয়ার অনুমতি দিয়েছেন। তবে শর্ত জুড়ে দিয়েছেন ইসাবেলা তাদের সাথে থাকতে পারবে না। মাইল 10 দূরের একটি গ্রামে ওর থাকার ব্যবস্থা করা হবে। ভ্যালেরিয়া মাঝে মধ্যে দেখে আসতে পারবে। ইসাবেলাকে অবশ্য এসব জানায়নি সে পৌঁছে জানাবে। ফাদারকে এসে বিশ্বাস করে, কিন্তু ভয়টাকে তাড়াবে কি করে? আচমকা ঝাঁকুনি দিয়ে থেমে গেল ফিটনটা। অশ্বরব শোনা গেল তখনই। চমকে চোখ মেলে ভ্যালেরিয়া। আর তো কণ্ঠে কচুয়ানকে জিজ্ঞেস করে, কি হলো? বরফে আটকে গেছে চাচা। এখন উপায়? ব্যাপারটা খুব বেশি ভয়ের নয়, কিন্তু ভ্যালেরিয়ার গলার স্বরটা খুব বেশি ভীত শোনালো।
কচুয়ান অভয় দেয়। ভয়ের কিছু নেই সিস্টার, এখনই বরফ সরিয়ে ফেলছি। লজ্জিত বোধ করলো ভ্যালেরিয়া, স্বাভাবিক গলায় বলল। ঠিক আছে। শুকনো হাসলো। কচুয়ান নেমে পেছনে দাঁড়িয়েছে। ভ্যালেরিয়া গাড়ির জানালার বাইরে তাকায়। সন্ধ্যা নেমেছে প্রায়। গন্তব্য খুব বেশি দূরে নয়, এই অঞ্চল শীত প্রধান। প্রায় সারা বছর বরফাচ্ছন্ন থাকে। যত দূর চোখ যায় শ্বেত শুভ্র বরফ। আশেপাশে দেখে বুঝলো জনারণ্য থেকে দূরে আছে। গ্রীষ্মের এই জায়গাটা বিস্তীর্ণ সমতল ভূমিই মনে হবে। সবুজ ঘাসের আচ্ছাদিত থাকবে সবটাই। ওই অধূরে পাতা ঝরার নগ্ন গাছগুলো মূর্তির মতো মাথা তুলে দাঁড়িয়ে, গায়ে লেগে আছে বরফ। কচুয়ানকে জানালার বাইরে দেখতে পেল। বয়স 40 হবে হয়তো। মুখে দাড়ি নেই, পুরো মোচ। গায়ে ময়লাটে শীত বস্ত্র, মাথায় পশমি জার্মানি টুপি। সে জানালো গাড়ির চাকা বরফ থেকে তোলা হয়েছে। ভ্যালেরিয়া অনুমতি দিতেই নিজের সিটে গিয়ে বসলো কচুয়ান। একটু পরে ঘোড়ার পিঠে চাবুকের হিসিস ধ্বনি শোনা গেল। ঘোড়ার আর্ত অশ্বরবে ইসাবেলা ঘুমের ঘোরে খানিক কেঁপে ওঠে। ভ্যালেরিয়া বুকে জড়িয়ে গায়ে হাত বুলাতে আবার আগের মতো শান্ত হয়ে গেল ইসাবেলার শরীরে। ইসাবেলার ঘুম ভাঙলো ভেজা হিমবাতাস গায়ে লাগতে। থরথর করে কাঁপছে সে। ফিটন দাঁড়িয়ে আছে মূল ফটকের বাইরের রাস্তায়। বরফ পড়ে সামনের রাস্তা যেন মুশকিল। পা দেবে যাচ্ছে বরফে। গোড়ালির একটু উপর অব্দি বরফে ঢেকে যায়। ভ্যালেরিয়া ওর হাত ধরে নিয়ে চলল সামনে কাঠের বাড়ির মূল ফটক ধরে দরজার সামনে। এই বাড়িটির আশেপাশে 2-3টে বাড়ি, বেশ দূরে দূরে বসতি। চারপাশটা বরফে ঢাকা। এই মুহূর্তে তুষার বৃষ্টি পড়ছে। ভ্যালেরিয়ার সামনের কাঠের মানুষটার 3বার টোকা দিতেই এক পৌরা দরজাটা হালকা করে বলল। সারল্যের অভাব তার মুখে। রুক্ষ গলায় জিজ্ঞেস করলেন, কাকে চাই? মাদাম ডলি, আমি সিস্টার ভ্যালেরিয়া। ফাদার জালোনভ আমাকে পাঠিয়েছেন। পৌরা তাতে বিন্দুমাত্র বিচলিত হলেন না। অবজ্ঞার ভঙ্গিতে বললেন, ও, মেয়েটি কোথায়? ভ্যালেরিয়া ইসাবেলাকে কাছে এনে বলল, এ হচ্ছে ইসাবেলা। এলেক্সিভ আমার বাগ্নি। ওর কথায় ফাদার বলেছিলেন। পৌর নাকের ডগার চশমাটা আর একটু উপরে তুলে খুঁটিয়ে খুঁটিয়ে অপাদমস্তক দেখলেন ইসাবেলাকে। ইসাবেলা একটুখানি সহবত সুলভ আসলো। পৌরা সেই হাসি রীতিমতো উপেক্ষা করে দরজা খুলে দিলেন সম্পূর্ণভাবে। এসো। তার গলার স্বরে অভ্যর্থনার বালাই নেই। মনে হচ্ছে ওরা দুজন অযাচিত। ভ্যালেরিয়ার কেমন যেন ঠেকছে। কচুয়ান ব্যাগ রেখে বাইরে দাঁড়ায়। পৌরা ওদের বসার ঘর দেখিয়ে বসতে বললেন। সামনের ফায়ার প্লেসের আগুনের তাপে এ ঘর বেশ গরম। ইসাবেলার কাঁপুনি একটু কমলো। ঘরটি বেশ পরিপাটি করে সাজানো। এ ঘরে একটাই জানালা, তাতে মোটা রঙিন পর্দা। মাথার উপর সেজবাতি জ্বলছে। সোফায় অফিসের দেওয়ালে 2টো বড় ফ্রেম বন্দি ছবি। একজন বয়স্ক আর একজন মাঝবয়সী পুরুষ। নিচের ছোট ফ্রেমে একটা হাস্য উজ্জ্বল যুবতী মেয়ের ছবি। পৌরা সামান্য কেশে উঠতেই ইসাবেলার সামনে তাকালো। পৌরা ওরই দিকে চেয়ে আছেন। সারল্য নেই ওতে। বেশ অপ্রস্তুত হয়ে পড়ল ইসাবেলা। পৌরা দৃষ্টি সরিয়ে তাকালেন ভ্যালেরিয়ার দিকে। আপনি কখন যাবেন? ভ্যালেরিয়া মুচকি হেসে বলল, একটু পরেই মাদাম। ও, তুমি তবে এসো, তোমার থাকার রুমটা দেখিয়ে দিই। আমার থাকার রুম? এখানে একা থাকবো আমি, ভ্যালেরি? ইসাবেলা আর্ত হয়ে ওঠে। পৌরা ভ্রু কুচকে তাকান চশমার ফাঁক দিয়ে। ভ্যালেরিয়া তার দিকে চেয়ে বলল, আমি একা ওর সাথে একটু কথা বলতে চাই। বৃদ্ধা চলে যেতে ইসাবেলাকে সব খুলে বলল ভ্যালেরিয়া। সব শুনে ইসাবেলা কাঁদতে শুরু করে। সে একা এই অপরিচিত স্থানে কি করে থাকবে? বৃদ্ধার আচরণ তাকে আরো বেশি বিব্রত করছে। ভ্যালেরিয়া নিজের সমস্যা বোঝাতে লাগলো। তার আর উপায় নেই, তবে সময় পেলেই সে ওকে দেখতে আসবে। ইসাবেলার ইচ্ছা অনুযায়ী নিয়ে এসেছে। এবার তাকেও ভ্যালেরিয়ার কথা শুনতে হবে। বৃদ্ধা যখন যেভাবে বলবে সেভাবেই চলতে হবে ইসাবেলাকে। ইসাবেলার মন মানতে চায় না, কিন্তু না পেলেও উপায় নেই। জোর করে এত দূর এসেছে, আর বেশি জোর ভ্যালেরিয়ার কষ্টের কারণ হবে জেনে চুপচাপ মেনে নিল। ভ্যালেরিয়া হাঁপ ছাড়ে। ফাদার বলেছেন
মাদাম ডলি ইসাবেলার সেবা শুশ্রূষার দায়িত্ব নিয়েছেন। স্থানীয় বৈদ্য হিসেবে তার বেশ সুনাম রয়েছে। ইসাবেলাকে তিনি ঠিক সুস্থ করে তুলবেন, তবে মনটা কেন যেন চাইছে না ইসাবেলাকে একা ছাড়তে। মনকে বসে আনলো ভ্যালেরিয়া, আনতেই হলো। বসার ঘরের মুখে এসে দাঁড়ালেন মাদাম ডলি। তার হাত দুটো কোমরে, অপ্রসন্নতার ছাপ মুখময়। ইসাবেলা কোলের হাত দুটোর দিকে অনিমেষ চেয়ে আছে। মাদাম গলা ঝেড়ে বললেন, সকালের নাস্তা মিস করেছো। তারপর গরম পানিতে গুলিতে যে পথ্য তৈরি করে সামনে দিলাম, সেটাও ঠান্ডা পড়ে আছে টেবিলে। তুমি কি আমার কথার গুরুত্ব দাও না? গুরুজনের কথা এভাবে উপেক্ষা করবে? মাদাম, বিড়বিড় করে এইটুকুই মুখ দিয়ে বের হয় ইসাবেলার। মাদাম শুনেও শোনেন না, রুক্ষ গলায় বলেন, শোনো মেয়ে, কতবার বলবো আমি অনিয়ম পছন্দ করি না। আমার ঘরে তুমি রোগী, তারপর অতিথি, সুতরাং তোমাকে আমার কথা শুনতে হবে। যখন যা বলি মানতে হবে, এর অন্যথা আমি বরদাস্ত করব না, বুঝেছো? ইসাবেলা মাথা নিচু করে রইল। মাদাম বসার ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পর হাতে ট্রে ভরে খাবার এনে ইসাবেলার সামনে রেখে বললেন, দ্রুত খেয়ে নাও, অনেক কাজ আমার হাতে। সারাদিন তোমার খাবার সামনে দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না।